দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 10। লোকটা গুনগুন করে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটি গাইছে, আর তার হাতের ধারালো ছুরিটির শীতল ফনা মেয়েটির উন্মুক্ত উরুর ওপর দিয়ে সাব স্লাইডিং এর মতো সঞ্চালিত করছে। মেয়েটা সারা শরীর আতঙ্কে ঘামছে, চাদর ভিজে একাকার। লোকটার চোখে সে অস্বাভাবিক লালচে দুটি দেখে মেয়েটার বুকের ভেতর হাহাকার আছড়ে পড়ছে। ধীরে ধীরে সেই ধারালো ছুরিটি মেয়েটার স্পর্শকাতর অঙ্গের একদম কাছে নিয়ে যেতেই মেয়েটা গুমড়ে কেঁদে উঠল। সে দুপাশে বারবার মাথা নেড়ে না না করছে, কিন্তু লোকটি সেই ছুরিটি তার স্পর্শকাতর জায়গায় বসিয়ে দিল। গরম রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে লোকটার হাতে আর কাপড় এসে লাগলো। মেয়েটা যন্ত্রণায় এক মহাপ্রলয় অনুভব করলো। তার গগনবিদারী চিৎকার মুখ বন্ধ থাকায় এক গোঙানিতে পরিণত হলো। লোকটা এক উন্মাদ আক্রোশে ছুরিটি একবার বের করছে, তো আবার একবার ভেতরে ঢোকাচ্ছে। বারবার সে একই জায়গায় ছুরিঘাত করে সে মেয়েটির স্পর্শকাতর অংশটির ভেতরটা ছিন্নভিন্ন করে দিল। মুহূর্তেই রক্ত গড়িয়ে বিছানার সাদা চাদরটিকে এক বীভৎস লাল কার্পেটে পরিণত করলো। মেয়েটি আপ্রাণ চেষ্টা করছিল তার হাত পা ছাড়ানোর, কিন্তু বিছানার চার কোণায় বাঁধা সেই শক্ত দড়ি তার শরীরকে নিথর করে রেখেছে। বারবার একই জায়গার ভেতর ছুরি চালানোর ফলে সেই অংশের মাংসের কুচি ঝুলে ঝুলে পড়তে লাগলো। লোকটা এবার বিছানার ওপর উঠে এলো। তার হিংস্র দৃষ্টি এবার মেয়েটির উঁচিয়ে থাকা বুকের দিকে। আবারও সেই পৈশাচিক হাসি দিয়ে সে মেয়েটার বুকে দুটি ছুরি দিয়ে নিপুণভাবে কেটে শরীর থেকে আলাদা করে দিল। সাদা চাদরটি এখন স্রেফ রক্তে সপসপ করছে। যন্ত্রণার এক চূড়ান্ত শিখরে পৌঁছে মেয়েটার চোখ দুটো নিভু নিভু হয়ে আসছে। মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলবে বুঝতে পেরে লোকটা ঝট করে তার মুখ থেকে কাপড়টা টেনে বের করে আনলো। মেয়েটির আর চিৎকার করার মতো কোনো জোর অবশিষ্ট নেই। সে হিচকি তুলতে তুলতে অস্ফুট স্বরে জীবন ভিক্ষা চাইল। আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। কেন আমার সাথে এইসব করছেন?" লোকটা মেয়েটির কানের একদম কাছে মুখ নিয়ে এক হিমশীতল কণ্ঠে ফিসফিস করে বলল, "নেশা করেছি সোনা, রক্তের নেশা। এই রক্তের গন্ধে এক অদ্ভুত তৃপ্তি আছে।" এই বলেই সে রক্তে মাখা ছুরিটা নিজের নাকের সামনে ধরল। ছুরির ডগা থেকে পড়া রক্তের উষ্ণ গন্ধ সে বড় করে একটা নিঃশ্বাস টেনে নিজের ফুসফুসে ভরে নিল। মেয়েটি আতঙ্কে আবারও চিৎকার করে উঠল, "বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, হেল্প প্লিজ!" কিন্তু সেই আর্তনাদ থামিয়ে দিতে লোকটা আবারও কাপড় গুঁজে দিল তার মুখে। এবার সে আরও নির্দয় হয়ে উঠল। জ্যান্ত অবস্থাতেই সে মেয়েটির বুকের চামড়া ছুরি দিয়ে আলগা করতে শুরু করলো। বুকের কাছে গিয়ে সেই মাংসপেশি সব খুবলে কেটে নিয়ে সে পরম তৃপ্তিতে নিজের হাতে তুলে নিল। কাটা মাংসের স্তূপ হাতে নিয়ে সে পাগলের মতো অট্টহাসিতে ফেটে পড়ল। মেয়েটি যখন যন্ত্রণায় চোখ বুজে নিল, লোকটা ভীষণ বিরক্ত হলো। সে মেয়েটির মুখ থেকে কাপড় বের করে নুইয়ে পড়া মুখটা তুলে ধরল। মেয়েটি আর কথা বলছে না, স্রেফ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। লোকটা তার হাতে রাখা সেই কাঁচা রক্তমাখা মাংসের পিণ্ডটা মেয়েটির মুখ হা করিয়ে সজোরে ভেতরে ঠেসে ঢুকিয়ে দিল। পুরোটা মুখে ঢুকছে না দেখে সে আঙুল দিয়ে গুজে গুজে ভেতরে ঢোকাতে লাগলো। মেয়েটির পুরো মুখমণ্ডল এখন রক্তে আর নিজেরই মাংসের টুকরোয় মাখামাখি। সেই বীভৎস উল্লাসের শেষে লোকটা এক চরম বিজয়ী হাসি দিয়ে মেয়েটির কানে হিসিয়ে বলল, "মজা করে খাও সুন্দরী, তোমার শরীর, তোমার রক্ত, তোমারই মাংস, তুমিই খাও। মানুষের মাংস ভীষণ উপাদেয় হয়, আর তোমার মতো কচি ডাগর মেয়ের মাংস তো অমৃতের মতো, খাও।" রাইলি ম্যানরের সামনে ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে পড়ে আছে নোভা। ভেজা মাটির ওপর গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে তাকালে মনে হয় নিয়তি তাকে নিয়ে কোনো নিষ্ঠুর খেলা খেলছে। বাড়ির বিশাল সিংহদুয়ার আজ তার জন্য চিরতরের ঊর্ধ্ব। ভেনিসা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বাড়িতে নোভার কোনো স্থান নেই। এমনকি এক কর্মচারী তাকে একটি ছাতা দিতে এগিয়ে এসেছিল, কিন্তু ভেনিসার কর্কশ গলার হুমকি, "ছাতা দিলে চাকরি থেকে বের করে দেব", যা শুনে ভয়ে সেও পিছিয়ে গিয়েছে। নোভার চারপাশে এখন কেবল বৃষ্টির অবিরাম শব্দ আর এক গাঢ় একাকিত্ব। নিজের দেশের সেই ভাঙাচোরা থাকার জায়গাটুকু আজ এই বিলাসিতার চেয়ে অনেক বেশি আপন মনে হচ্ছে তার। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির ধারা চিরে টায়ার ঘষার প্রচণ্ড শব্দে একটি কালো রঙের এসইউভি রাইলি ম্যানরের সামনে এসে ব্রেক কষল। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো 4-5 জন দীর্ঘদেহী গার্ড। তাদের পরনে কালো রেইনকোট, হাতে শক্ত করে ধরা ছাতা। গম্ভীর পদক্ষেপে তারা এগিয়ে এলো নোভার সামনে। দলের প্রধান লোকটা ভ্রু কুঁচকে নোভার দিকে তাকিয়ে কর্কশ গলায় প্রশ্ন করল, "মিস নোভাকে চেনেন তাকে?"
নোভা ভিজে জবজবে শরীরে একরাশ আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা গলায় অতি কষ্টে সে উত্তর দিল, হ্যাঁ আমি নোভা। লোকটা নোভার আপাতমস্তক একবার দেখে নিয়ে পাশে থাকা অন্য লোকটার দিকে তাকালো। তার কণ্ঠে একরাশ বিস্ময় প্রকাশ পেল। বস কি সত্যি এই বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে যেতে বলেছেন? ভুল করছি না তো? পাশের লোকটা মাথা চুলকে বলল, বুঝতে পারছি না এত ছোট একটা মেয়েকে কেন নিতে বলবেন। বসকে একবার কল দেওয়া দরকার। তৎক্ষণাৎ লোকটা তার ফোন বের করে এইডেন জায়দাদকে ডায়াল করলো। ওপাশ থেকে এইডেনের সেই ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসতেই লোকটা কিছুটা দমে গিয়ে নরম স্বরে বলল, বস আপনি যে মেয়ের কথা বলেছিলেন সে তো দেখতে একদম বাচ্চা। 18 বছর হয়েছে কিনা তাও সঠিক বলতে পারছি না। আমরা কি ভুল ঠিকানায় চলে এসেছি? ফোনের ওপার থেকে এইডেনের উত্তর যেন হিংস্র সিংহের ন্যায় গর্জনের মতো আছড়ে পড়ল, বস কি তোরা নাকি আমি? যে মেয়েকে তুলে আনতে বলেছি তাকে আমার 10 মিনিটের মাঝে সামনে চাই। 1 ন্যানো সেকেন্ডও বেশি লাগলে তোদের গলায় পাড়া দিয়ে দম বের করতে আমার 10 সেকেন্ডও লাগবে না। জাস্ট গেট হার হেয়ার। লোকটা তড়িঘড়ি করে ক্ষমা চেয়ে ফোনটা কেটে দিতে চাইল, কিন্তু ঠিক তখনই এইডেন আবার ভারী স্বরে সতর্ক করল, আর শোন সাবধান, ডোন্ট টাচ হার। ফোন রেখে লোকটা হাফ ছাড়ল, সঙ্গীকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ এই মেয়েকেই নিয়ে যেতে হবে। এরপর নোভার দিকে তাকিয়ে আদেশ দিল, এই মেয়ে চলো, বস তোমাকে আমাদের সাথে যেতে বলেছে। নোভার ঠোঁটজোড়া শীত আর ভয়ে তিরতির করে কাঁপছে। সে মাথা নাড়িয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বলল, আমি আমি কোথাও যাব না। এ কথা শুনে পাশ থেকে অন্য এক গার্ড রাগের মাথায় নোভার হাত ধরতে এগোতেই দলের প্রধান তাকে সজোরে ধমক দিল, এই বাস্টার্ড, ওকে স্পর্শ করছিস কেন? বস কড়াভাবে নিষেধ করেছে, ওকে ছোঁয়া যাবে না। আমি দেখছি কিভাবে নিতে হয়। সে পকেট থেকে একটা চকচকে পিস্তল বের করে সরাসরি নোভার কপালে তাক করলো, ভালোই ভালোই আমাদের সাথে চল, নয়তো তোর লাশ এখানেই পুঁতে রাখবো, কেউ খুঁজেও পাবে না। নোভার মস্তিষ্ক যেন এক মুহূর্তে অসাড় হয়ে গেল। মাথার ওপর বন্দুকের নলটার স্পর্শ তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিল। পরক্ষণে তার মনে হলো, থাকলেই কি আর না থাকলেই বা কি? থাকার তো কোনো জায়গা নেই, যাওয়ারও কোনো গন্তব্য নেই। নিয়তির হাতে নিজেকে সঁপে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই তার। নোভা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বৃষ্টির জলে ভেজা নগ্ন পায়ে সে এগিয়ে যেতে লাগলো কালো গাড়িটার দিকে। আর তার পেছনে, ঠিক মাথার পেছনে বন্দুক তাক করে পাহাড়ের মতো ছায়ার মতো হাঁটছে কালো পোশাকধারী লোকগুলো। অন্ধকার ঘরটি মদের কড়া গন্ধ আর সিগারেটের ধোঁয়ায় একদম ভারী হয়ে আছে। লেদারের বিশাল চেয়ারে পা তুলে দিয়ে আধশোয়া হয়ে বসে আছে এডেন জায়দাদ। তার এক হাতে দামি ওয়াইনের গ্লাস, যা সে ধীরে ধীরে ঘোরাচ্ছে। টেবিলের ওপর ছড়িয়ে ছিটে পড়ে আছে কয়েকটা ব্যবহৃত সিরিঞ্জ। রুমের আলো খুব আবছা, তাই চারিদিকের পরিবেশটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তবে একটা গুমোট আর ভয়ঙ্কর ভাব মিশে আছে বাতাসে। নোভা মাথা নিচু করে এইডেনের সামনে কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বিশাল এই রুমে এখন কোনো গার্ড নেই, শুধু তারা দুজন। এইডেনের চোখ দুটো নেশার ঘোরে ছোট হয়ে আছে। সেই গ্লাসের বাকি মদটুকু এক চুমুকে শেষ করে টলতে টলতে উঠে দাঁড়ালো। সাধারণ কোনো নেশা বা পানীয়তে এইডেনের এখন আর কাজ হয় না। শরীরে 3-4টা ড্রাগসের ইনজেকশন নেওয়ার পর তার মাঝে নেশাটা কেবল জাঁকিয়ে বসতে শুরু করেছে। সে ধীর পায়ে একদম নোভার সামনে এসে দাঁড়ালো। নোভার শরীর এখনো বৃষ্টির জলে ভেজা, পাতলা কাপড়গুলো শরীরের সাথে লেপ্টে আছে। সে ঠান্ডায় আর আতঙ্কে থরথর করে কাঁপছে। এডেন হঠাৎ নোভার চিপুক ধরে মুখটা ধীরে উঁচিয়ে ধরল। অবাধ্য কিছু ভেজা চুল নোভার কপাল থেকে সরিয়ে কানের পিছে গুজে দিল সে। এরপর নোভার শরীরের ওপর থেকে নিচ পর্যন্ত একবার শান্ত দৃষ্টি বুলালো। পরক্ষণেই তার চেহারার শান্ত ভাবটা বদলে গিয়ে এক পৈশাসিক হিংস্রতা ফুটে উঠল। সে আচমকা নোভার চুলের মুঠি পেছন থেকে প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। নোভার মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে দাঁত কিরমির করে হিসিয়ে বলল, এতগুলো পুরুষ মানুষের সামনে দিয়ে তুই এমন ভেজা কাপড়ে প্রদর্শনী করে এলি কেন? শরীর দেখানোর খুব শখ হয়েছে তোর না? এই শরীর বাচ্চা, কথা বলছিস না কেন? সবাইকে শরীর দেখাতে চাইস তুই? এইডেন নোভার গালটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে ধমকে উঠল। তার সেই চিৎকারে যেন পুরো বাড়িটা থরথর করে কেঁপে উঠল। নোভার সারা শরীর ভয়ে কুঁকড়ে গেছে। আতঙ্কে তার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এইডেন এক ঝটকায় নোভাকে ধাক্কা দিয়ে পাশের কাউচে ফেলে দিল। এরপর একটা ব্যাগ তার গায়ের উপর ছুঁড়ে মেরে হুকুম দিল, 2 মিনিট টাইম দিলাম, ড্রেস চেঞ্জ করে এইটা পরে আমার সামনে এসে দাঁড়াবি।
এক্ষুনি যা, আমিও দেখি কত শরীর দেখাতে পারিস আজ তুই। নোভা কাঁপা কাঁপা হাতে ব্যাগটা আঁকড়ে ধরে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ করতেই সে ডুকরে কেঁদে উঠল। তার মনে হচ্ছে সে কোনো এক জীবন্ত জাহান্নামে এসে পড়েছে। কি পাপের শাস্তি দিচ্ছে বিধাতা তাকে? কেন তার জীবনটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো শান্ত হলো না? বাইরে থেকে এডেনের কর্কশ গলা শোনা গেল, 1 মিনিট শেষ, আর 1 মিনিট আছে, জলদি কর, নইলে ফল ভালো হবে না। নোভা চোখের পানি মুছে ব্যাগ থেকে ড্রেসটা বের করলো। ড্রেসটা দেখা মাত্রই তার শরীর রিরি করে উঠল। এত ছোট আর খোলামেলা একটা পোশাক সে কিভাবে পরবে? সেটা পরলে তো শরীরের প্রায় সবটুকুই উন্মুক্ত থাকবে। তখনই আবার বাইরে থেকে এডেনের হুমকি এলো, টাইম শেষ, বাইরে আয়। আমি যদি দরজা ভেঙে তোকে বের করি, তবে এই ড্রেসটা পরার আর সেই সুযোগটুকু পাবি না। নোভা চরম অস্বস্তি আর ভয় নিয়ে ড্রেসটা পরে দরজা খুলে বাইরে এলো। পোশাকটা এতটাই ছোট যে সে বারবার টেনে নিচ করার চেষ্টা করছে। নোভাকে এই অবস্থায় সামনে দেখে এডেনের রাগ যেন মুহূর্তেই উবে গিয়ে তীব্র কামনার ঘোর ফুটে উঠল। সে নেশাতুর চোখে নোভাকে খুঁটিয়ে দেখতে লাগলো। একবার দুবার না, বারবার করে দেখতে লাগলো। এরপর হঠাৎ সে আগ বাড়িয়ে নোভার কোমর জাপটে ধরে নিজের শক্ত শরীরের সাথে পিষে ফেলল। নিচু আর মাদকতাময় স্বরে বলল, ড্যাম, ইউ আর লুকিং ফাকিং সো সেক্সি বেবি। সে নোভার পোশাকের পাতলা কাপড়টা আঙুল দিয়ে টেনে ধরল এবং আবার বলল, কিন্তু এই সামান্য আবরণটা এখন আমাকে বড্ড ইরিটেট করছে। টেক ইট অফ, আমি তোর শরীরের প্রতিটি গোপন অংশ দেখতে চাই। বলতে বলতেই এইডেন নোভাকে পাঁচকোলা করে তুলে নিয়ে বিছানায় আশ্রয় ফেলল। নোভা বারবার ঢোক গিলছে, তার নিজের ওপর চরম ঘৃণা আসতে। এইডেন এবার অধৈর্য হয়ে হুঙ্কার দিল, ডু ফাস্ট সানশাইন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, নয়তো আমি নিজে এটা ছিঁড়ে তোমাকে উন্মুক্ত করব সম্পূর্ণ। নোভা পাথর হয়ে বিছানায় পড়ে রইল। সে বুঝতে পারছে তার জীবনের শেষ সম্বলটুকু আজ হারাতে চলেছে। এডেনের আর সইল না। সে এক হিংস্র পশুর মতো নোভার উপর ঝাঁপিয়ে পড়ল। ক্ষুধার্ত নেকড়ের মতো সে নোভাকে পিষে ফেলতে লাগলো। সারা ঘরে নোভার আর্তনাদ আর বুকফাটা কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সে বারবার মুক্তির জন্য আকুতি জানাচ্ছে, কিন্তু এইডেন আদিম খেলায় উন্মাদ হয়ে আছে। সে নোভার সেই ছোট্ট কোমল দেহটাকে পৈশাসিকভাবে দমন করছে। অসহ্য যন্ত্রণায় নোভার সারা শরীর অসাড় হয়ে আসছে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। সে হিসকি তুলে কাঁদতে কাঁদতে খুব ক্ষীণ গলায় ফিসফিস করে বলল, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার, এত কষ্ট আমি সইতে পারছি না খোদা। মা, ও মা, আমায় তোমার কাছে নিয়ে নাও মা, আমায় বাঁচাও, আমি মরে যাচ্ছি। নোভা ধীরে ধীরে সেই চরম যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল।